ইসরায়েলে দুদিনের সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রয়েছে প্রতিরক্ষা, কৃত্রিম বুদ্ধিমত্তা, অর্থনীতির মতো খাতে পারস্পরিক সহযোগিতার পরিকল্পনা। যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম এমন ক্ষেপণাস্ত্র তৈরির চেষ্টা করছে ইরান। অভিযোগ মার্কো রুবিওর। তেহরানের সমরাস্ত্র প্রযুক্তির ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ। 2019 সালের সন্ত্রাসী হামলায় জড়িতের অভিযোগে শ্রীলঙ্কার সাবেক গোয়েন্দা প্রধান গ্রেফতার। রাজাপাকসেকে নির্বাচনে জেতাতে ইস্টার সানডেতে চালানো হয় সিরিজ হামলা। দর্শক আমন্ত্রণ যমুনা আইডেস্কে। আন্তর্জাতিক সব শীর্ষ খবর নিয়ে আপনাদের সাথে আছি মাসুম রাব্বি। বেনিয়ামিন নেতানিয়াহুকে পরম বন্ধু আখ্যা দিয়ে সবসময় ইসরায়েলের পাশে থাকার অঙ্গীকার করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে মোদীকে বন্ধুর চেয়েও বেশি ভাই বলে সম্বোধন করেছেন নেতানিয়াহু। 2 দিনের ইসরায়েল সফরের প্রথম দিন নেসেটে ভাষণ দেন মোদী। ব্যক্তিগত ও রাষ্ট্রীয় সম্পর্ক জোরদারের কথা বলেন দুই নেতা। ভারতের প্রধানমন্ত্রীর সৌজন্যে ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে রাজকীয় সংবর্ধনা। অভ্যর্থনায় সস্ত্রীক বেনিয়ামিন নেতানিয়াহু। লাল গালিচা বেছানো সিঁড়ি বেয়ে নরেন্দ্র মোদী নেমে আসতেই করমর্দন আর আলিঙ্গন। বাঁধভাঙা হাসিতে দুজনের উচ্ছ্বাস স্পষ্ট। গাজায় গণহত্যার নির্দেশদাতা বেনিয়ামিন নেতানিয়াহু ঠাট্টাও করলেন স্ত্রী সারার স্যুট আর মোদীর পকেট স্কোয়ারের রঙের মিল দেখিয়ে। বিমানবন্দরের অতিথি কক্ষে মোদীকে মহান বন্ধু আখ্যা দিলেন নেতানিয়াহু। 2017 সালে প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে ইসরায়েল সফর করেছিলেন নরেন্দ্র মোদী। এবার দেশটির পার্লামেন্ট নেসেটে প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে ভাষণ দিলেন তিনি। অঙ্গীকার করলেন সবসময় ইসরায়েলের পাশে থাকার। আমাদের দৃঢ় সম্পর্ক শুধু জাতীয় স্বার্থই রক্ষা করে না, বরং বৈশ্বিক স্থিতিশীলতা ও সমৃদ্ধিতেও অবদান রাখে। গাজায় গণহত্যা ইস্যুতে কিছু না বললেও 2023 সালে ইসরায়েলে হামাসের অভিযানের ঘটনা স্মরণ করে সমবেদনা জানান ভুক্তভোগীদের প্রতি। জোরালো সমর্থন জানান গাজা শান্তি প্রস্তাবের পক্ষে। ভারতের জনগণের পক্ষ থেকে প্রতিটি মানুষের মৃত্যুর ঘটনায় সমবেদনা জানাতে এসেছি। ভারত দৃঢ়ভাবে ইসরায়েলের পাশে আছে, এখনো এবং ভবিষ্যতেও। গাজা শান্তি উদ্যোগ একটি ভালো পথ দেখায়। ইসরায়েলের প্রতি অকুণ্ঠ সমর্থনের জন্য ভারতীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান বেনিয়ামিন নেতানিয়াহু। নরেন্দ্র, আমার প্রিয় বন্ধু, আজ এখানে আপনার সফরে আমি গভীরভাবে আপ্লুত। আপনি কখনো দ্বিধাগ্রস্ত হননি, পিছিয়ে যাননি, অজুহাত দেননি, ইসরায়েলের পাশে দাঁড়িয়েছেন। ধন্যবাদ বন্ধু। প্রতিরক্ষা, কৃত্রিম বুদ্ধিমত্তা, অর্থনীতি সহ বিভিন্ন খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির পরিকল্পনার কথা জানান নেতানিয়াহু। একসাথে একটি ঐতিহাসিক পথের দিকে হাঁটছি আমরা। নিরাপত্তা চ্যালেঞ্জ কেবল নয়, অর্থনীতি, বাণিজ্য, জ্বালানি, প্রযুক্তি, সাইবার, কৃত্রিম বুদ্ধিমত্তা ও মহাকাশ গবেষণায় নতুন উদ্ভাবনী পথ তৈরি করছি আমরা। 2014 সালে নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর থেকেই সম্পর্ক গভীর হয় ইসরায়েলের সাথে। 2018 সালে দিল্লি সফরেও গিয়েছিলেন নেতানিয়াহু। গত বছর বাণিজ্য সম্প্রসারণে দ্বিপাক্ষিক চুক্তি হয় দুদেশের মধ্যে। ডরথি তাসরিন, যমুনা নিউজ। ইসরায়েল সফরে গিয়ে নিজ দেশেই তোপের মুখে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আইসিসি গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে দহরম মহরম সম্পর্কের জেরে কটাক্ষের শিকার হচ্ছেন বিরোধীদের। গাজায় গণহত্যা চালানো ইসরায়েলের প্রতি দেশের প্রধানমন্ত্রীর এমন প্রীতি নিয়ে ক্ষুব্ধ ভারতের বিভিন্ন সংগঠন ও বিরোধী রাজনৈতিক দলগুলো। 9 বছর পর আবারও ইসরায়েলের মাটিতে পা রাখলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গাজায় দীর্ঘ 2 বছরের আগ্রাসন, হত্যাযজ্ঞ, ইরানের সঙ্গে 2 দফায় যুদ্ধ, এর মাঝেই ভারতীয় প্রধানমন্ত্রীর ইসরায়েল গমন। সব মিলিয়ে এবারের সফর বেশ প্রশ্নবিদ্ধ। গাজায় হত্যাযজ্ঞ চালিয়ে 75,000-এর বেশি ফিলিস্তিনির প্রাণ কেড়ে নেওয়া ইসরায়েল থেকে যখন মুখ ফিরিয়ে নিচ্ছে বিশ্ব, ঠিক তখনই সেখানে সফরে গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ নিয়ে ক্ষুব্ধ বিরোধী দল কংগ্রেস। आप किधर देश को लेके जाना चाहते हो?
প্রধানমন্ত্রী যদি ইসরায়েল সফরে গিয়ে নিজেকে বিশ্ব নেতা দাবি করেন, তাহলে গাজায় সংঘটিত হত্যাকাণ্ড সম্পর্কে ইসরায়েলের সাথে স্পষ্টভাবে কথা বলার সাহস তার থাকা উচিত। এটি আমাদের দেশের পররাষ্ট্র নীতিরও একটি অংশ। তাই যদি প্রধানমন্ত্রীর নৈতিক সাহস থাকে, তাহলে হত্যাকাণ্ড সম্পর্কে তার কথা বলা উচিত। অর্থনীতি সহ নানা ক্ষেত্রে ইরানের সঙ্গে বেশ সুসম্পর্ক রয়েছে ভারতের। পরমাণু ইস্যুতে যখন যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাথে ইরানের সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে, সে সময় মোদির তেল আবিব সফর নিয়ে কটাক্ষ করছেন বিরোধীরা। ইরানের সাথে যখন যুদ্ধ, তখন প্রধানমন্ত্রী ইসরায়েল সফর করছেন। সেখানে যাওয়ার কারণ কি? বিশেষত এই সংঘাতপূর্ণ অঞ্চলে যেখানে অন্য কেউ যায় না। তিনি কার নির্দেশে গিয়েছেন? এমন খবর পাওয়া যাচ্ছে যে আমরা গোপন প্রতিরক্ষা কাঠামো স্বাক্ষর করতে যাচ্ছি, যার সম্পর্কে ভারতীয়দের কাছে কোনো তথ্য নেই। माहौल में इजराइल का ये दौरा हो रहा है। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন পরিবেশে ইসরায়েল সফর করছেন তা বোঝা দরকার, কারণ ইরান আমাদের দীর্ঘদিনের পুরনো মিত্র। যুক্তরাষ্ট্র যে কোনো সময় তাদের আক্রমণ করতে পারে, আর তিনি এখন ইসরায়েল সফর করছেন। कभी भी हो सकता है। এদিকে নরেন্দ্র মোদীর ইসরায়েল সফর ঘিরে বিরোধিতা প্রকাশ করেছে ভারতের বামপন্থী সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠন। 2017 সালেও প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রী হিসাবে ইসরায়েল সফর করেন নরেন্দ্র মোদী। অনিক রহমান, যমুনা নিউজ। বিশ্ব নেতাদের মধ্যে সর্বপ্রথম 100 মিলিয়ন ইনস্টাগ্রাম ফলোয়ারের মাইল ফলক স্পর্শ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একক কোনো রাজনীতিবিদ হিসেবেও এই খেতাব অর্জন করেছেন তিনি। ইসরায়েলে দুদিনের রাষ্ট্রীয় সফরকালে সোশ্যাল প্ল্যাটফর্মটিতে 100 মিলিয়নে পৌঁছায় নরেন্দ্র মোদীর ফলোয়ার সংখ্যা। 2014 সালে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলেন ভারতের প্রধানমন্ত্রী। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হওয়া সত্ত্বেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইনস্টাগ্রাম ফলোয়ার সংখ্যা নরেন্দ্র মোদীর তুলনায় অর্ধেকেরও কম। দ্বিতীয় অবস্থানে ট্রাম্পের পরপরই তালিকায় রয়েছে ইন্দোনেশিয়া, ব্রাজিল ও তুরস্কের প্রেসিডেন্টের নাম। যুক্তরাষ্ট্রে হামলা চালাতে সক্ষম এমন আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র তৈরি করছে ইরান, এমন অভিযোগ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এ খাতে তেহরান বিপুল পরিমাণ অর্থ ব্যয় করছে বলেও দাবি করেন তিনি। চলমান আলোচনা সত্ত্বেও নিজেদের ক্ষেপণাস্ত্র প্রকল্পের পরিধি ইরান কমায়নি বলেও জানান তিনি। এদিকে ইরানের সমরাস্ত্র কার্যক্রমের ওপর আরও কড়াকড়ি আরোপ করেছে যুক্তরাষ্ট্র। সাপের ফনার আকৃতি নিয়ে দ্রুতগতিতে লক্ষ্যের দিকে এগিয়ে চলছে মিসাইল। ইরানের বহুল আলোচিত সিজিল ক্ষেপণাস্ত্র এটি। মার্কিন প্রেসিডেন্টের স্টেট অব দ্য ইউনিয়নের ভাষণের পর আবারও আলোচনায় ইরানের আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র। ভাষণে ইরানের মিসাইল প্রকল্প নিয়ে সমালোচনা করেন ট্রাম্প। এরপরই ইরানের আইসিবিএম নিয়ে হুমকি এলো মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর তরফ থেকে। ইরানের ভান্ডারে বিপুল পরিমাণ ব্যালিস্টিক মিসাইল রয়েছে, বিশেষ করে স্বল্প ও মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র, যেগুলো খুবই ভয়ঙ্কর ইরানের আশেপাশে থাকা মার্কিন ঘাঁটিগুলোর জন্য। তবে তারা এবার আন্তঃমহাদেশীয় মিসাইলের জন্য জোর চেষ্টা চালাচ্ছে। এই খাতে তারা বিপুল অর্থ ব্যয় করছে। মার্কো রুবিওর এমন মন্তব্যের পরপরই ইরানের সমরাস্ত্র প্রযুক্তির উপর আরও কড়াকড়ি আরোপ করে যুক্তরাষ্ট্র। ইসরায়েল ও মার্কিন গোয়েন্দা সূত্র বলছে, বর্তমানে ইরানের রয়েছে প্রায় 2000 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, 2 বছরের মধ্যে যা পৌঁছাবে 8000-এ। তেহরানের কাছে বর্তমানে রয়েছে অন্তত 12 ধরনের স্বল্প ও মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল। ইরানের সবচেয়ে আধুনিক ও শক্তিশালী ব্যালিস্টিক মিসাইলগুলোর একটি হল খোররাম শহর। তেহরানের স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইলের মধ্যে রয়েছে টন্ডার 69। চীনের তৈরি হলেও ইরানের সশস্ত্র বাহিনী পরিচালনা করে এই ক্ষেপণাস্ত্রটি। এছাড়াও দেশটির সমরাস্ত্র ভান্ডারে রয়েছে জেরিকো, লোরা সহ নানা পাল্লার ক্ষেপণাস্ত্র। মীর মুশফিক হাসান, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রের হুমকি ধামকির মধ্যেই ব্যাপক পরিসরে সামরিক মহড়া চালিয়েছে ইরান। মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রকাশ করা হয়েছে মহড়ার ভিডিও ফুটেজ। ভিডিওতে বিভিন্ন মিসাইল, ড্রোনের সক্ষমতা যাচাই করতে দেখা যায়। এছাড়াও নিজেদের ভান্ডারের বিভিন্ন অত্যাধুনিক সমরাস্ত্র প্রদর্শন করতেও দেখা গেছে। সংবাদ মাধ্যমগুলোর দাবি, উপকূলীয় অঞ্চলে চালানো হয়েছে এই মহড়া। তবে ঠিক কোথায় আর কবে চালানো হয়েছে মহড়া সেটি স্পষ্ট করা হয়নি। ইরানকে ঘিরে ব্যাপক সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র, দিচ্ছে হামলার হুমকি। জবাবে পাল্টা হামলার হুঁশিয়ারি আসছে তেহরানের পক্ষ থেকেও। আবারও গাজার উদ্দেশ্যে রওনা দেবে ত্রাণবাহী নৌবহর। এবার বহরে থাকবে শতাধিক নৌযান।
বুধবার তুরস্কের ইস্তাম্বুলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন ফিলিস্তিনপন্থী তথ্য অধিকার কর্মীরা। জানান, ইসরায়েলের নৌ অবরোধ ভাঙার লক্ষ্যে আগামী 12 এপ্রিল স্পেন থেকে তাদের যাত্রা শুরু হবে। ভূমধ্যসাগরের অন্যান্য বন্দর থেকেও বহরে নৌযান যোগ হবে। তাদের এই গাজা অভিযানে অংশ নেবে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, শিক্ষাবিদ সহ বিভিন্ন পেশার স্বেচ্ছাসেবীরা। একই সময় স্থলপথেও দুটি দল যাবে গাজার উদ্দেশ্যে। ইসরায়েলি আগ্রাসনে বাবা মা হারিয়ে অনাথ হয়েছে গাজার হাজার হাজার শিশু। শরণার্থী শিবিরের এসব এতিম শিশুদের নিয়ে উপত্যকায় আয়োজন করা হয় ব্যতিক্রমী এক ইফতারের। ধ্বংসস্তূপের মধ্যেই করা হয় এই আয়োজন। চারপাশে ক্ষুধা, ধ্বংসস্তূপ আর হারানোর বেদনা। তবুও সূর্যাস্তের সঙ্গে ছোট ছোট হাতে উঠে আসে খেজুর আর পানির গ্লাস। এই ইফতার আয়োজনকে শিশুদের আশা বাঁচিয়ে রাখার ছোট্ট প্রয়াস হিসেবে দেখছেন আয়োজকরা। সারিবদ্ধভাবে ইফতার করছে শিশুরা। ইসরায়েলি আগ্রাসনে এদের প্রত্যেকেই হারিয়েছে বাবা মা, কেউ কেউ হারিয়েছে পুরো পরিবার। এদের মধ্যে কারো কারো বয়স মাত্র 1 কিংবা 2। অনাথ এই শিশুদের নিয়ে খান ইউনুসে এই ইফতারের আয়োজন করেছে স্বেচ্ছাসেবী দল। অনুষ্ঠানের সমন্বয় করেছে স্থানীয় দাতব্য সংস্থা ও আন্তর্জাতিক মানবিক সংগঠনগুলো। ইফতার স্পন্সর করেছে জর্ডান। এতে অংশ নিয়েছে প্রায় 1000 খানেক শিশু। এতিমদের জন্য আল বারাক ক্যাম্পে সবচেয়ে বড় সাম্প্রদায়িক ইফতারের আয়োজন করা হয়েছে। ইফতারের অর্থায়ন করেছে জর্ডান। আমরা গতকাল থেকেই প্রস্তুতি শুরু করেছি। খাবার, পানীয় ও মিষ্টির ব্যবস্থা ছিল। শিশুরা সেগুলো উপভোগ করছে। যুদ্ধবিধ্বস্ত গাজার শরণার্থী শিবিরের তাঁবুর মাঝেই আয়োজন করা হয়েছে এই ইফতার। খাবারের মেনুতে খেজুর ও মিষ্টির পাশাপাশি রয়েছে দেশটির ঐতিহ্যবাহী খাবার। প্রত্যেকের জন্যই রাখা হয়েছে বিশুদ্ধ পানির বোতল। ইফতারের পাশাপাশি ছোট্ট শিশুদের জন্য আয়োজন করা হয়েছে হামদ ও নাদের পরিবেশনা। চলমান দুর্দশার মধ্যে এই আয়োজন যেন এক ঝলক আনন্দ গাজার শিশুদের জীবনে। সব দুঃখ দুর্দশা ভুলে কিছুটা সময়ের জন্য হলেও শান্ত পরিবেশে স্বস্তির নিঃশ্বাস নিচ্ছে তারা। যুদ্ধবিরতির পর এই প্রথম রমজানে আমরা এক টেবিলে বসে ইফতার করছি। আমাদের বাচ্চারা যে কষ্টের মুখোমুখি হয়েছিল, তারপর এই পরিবেশ তাদের জন্য অনেক বড় স্বস্তি। শিশুরা খুব আনন্দ করছে। অংশগ্রহণকারীদের অনেক শিশু একাধিকবার বাস্তুচ্যুত হয়েছে। কেউ বসবাস করেছে তাঁবুতে, কেউ ক্ষতিগ্রস্ত ভবনে, আবার কেউ জনাকীর্ণ আশ্রয়কেন্দ্রে। পরিবার পরিজন, কাছের মানুষ হারিয়ে ছোট্ট এসব শিশু এখন পুরোপুরি নির্ভরশীল মানবিক সহায়তার উপর। যুদ্ধের সময় বিমান হামলায় আমি আমার বাবাকে হারিয়েছি। আমি খুব দুঃখিত। এখন আমি এখানে এতিমদের সঙ্গে বসে খাবার খাচ্ছি। এই যুদ্ধে আমি সবকিছু হারিয়েছি। যুদ্ধবিরতির পর এই বছরের ইফতার একদিকে আনন্দের, অন্যদিকে বেদনারও। চারিদিকে ধ্বংসস্তূপের মাঝেই চলেছে ইফতার, নামাজ ও ইবাদত। সবকিছু হারিয়েও সামনে এগিয়ে যাওয়ায় এখন গাজাবাসীর প্রধান প্রত্যাশা। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। শ্রীলঙ্কায় ইস্টার সানডের ভয়াবহ সন্ত্রাসী হামলায় জড়িত থাকার অভিযোগে দেশটির সাবেক গোয়েন্দা প্রধানকে গ্রেফতারের পর আলোচনায় ষড়যন্ত্র তত্ত্ব। 2019 সালে সংখ্যালঘু খ্রিস্টান সম্প্রদায়ের ওপর সিরিজ বোমা হামলার একদিন পরই তৎকালীন সরকার একটি ধর্মীয় গোষ্ঠীকে দায়ী করে বিবৃতি দেয়। অথচ এখন জানা যাচ্ছে সর্বোচ্চ গোয়েন্দা কর্মকর্তাই জড়িত ছিলেন ওই হামলায়। অভিযোগ উঠেছে প্রেসিডেন্ট নির্বাচনের ফল গোতাবায়ে রাজাপাকসের পক্ষে নিতেই সে সময় হত্যা করা হয় 279 জন নিরীহ মানুষকে। 2019 সালের 21 এপ্রিল শ্রীলঙ্কার গির্জায় গির্জায় ইস্টার সানডের প্রার্থনায় মগ্ন সংখ্যালঘু খ্রিস্টান ধর্মাবলম্বীরা। হঠাৎই একের পর এক বোমার বিস্ফোরণ। 3টি গির্জার পাশাপাশি হামলা হয় 3টি বিলাসবহুল হোটেলেও। 45 বিদেশি সহ সে হামলায় প্রাণ যায় কমপক্ষে 279 জনের। শ্রীলঙ্কার ইতিহাসের অন্যতম ভয়াবহ সেই সন্ত্রাসী হামলার পর কার্যত ধসে পড়ে পর্যটন নির্ভর দেশটির অর্থনীতি। ঘটনার পরদিনই ন্যাশনাল তৌহিদ জামাত নামে স্থানীয় এক ইসলামপন্থী গোষ্ঠীকে দায়ী করে বিবৃতি দেয় সরকার।
6 বছর পর এখন সেই হামলার অভিযোগে দেশটির সাবেক গোয়েন্দা প্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সুরেশ সাল্লেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ, গোতাবায়া রাজাপাকসেকে ক্ষমতায় আনতে এই হামলার ষড়যন্ত্র করেছিলেন তিনি। সে বছরই প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল ব্যবধানে জয় পান রাজাপাকসে। ক্ষমতায় যাওয়ার পরপরই সুরেশকে পদোন্নতি দিয়ে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার প্রধানের দায়িত্ব দিয়েছিলেন গোতাবায়ে। হামলার 17 দিন আগেই ভারতীয় গোয়েন্দারা সতর্ক করে লঙ্কান প্রশাসনকে, তবে বিষয়টি আমলে নেয়নি তৎকালীন সরকার। এমনকি হামলার ঘটনায় পূর্ণাঙ্গ তদন্ত শুরু হতে লেগে যায় 5 মাস। এমন পরিস্থিতিতে বিভিন্ন অনুসন্ধানে হামলায় সাবেক গোয়েন্দা প্রধানের জড়িত থাকার অভিযোগ আগেই উঠেছিল। এমনকি সরকারি মদদের অভিযোগও তুলেছে কেউ কেউ, যদিও এতদিন সব অভিযোগ অস্বীকার করে আসছিলেন সুরেশ। এর আগে 2024 সালে প্রেসিডেন্ট হওয়ার পর সুরেশকে বরখাস্ত করেন বর্তমান প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েক। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রের সাথে চলমান উত্তেজনার মধ্যেই নিজেদের জলসীমায় প্রবেশের পর একটি স্পিড বোটের আরোহীদের ওপর গুলি চালিয়েছে কিউবার সামরিক বাহিনী। এতে কমপক্ষে 4 জন নিহত হয়েছেন, আহত হয়েছে আরও অন্তত 6 জন। এক বিবৃতিতে কিউবা সরকার দাবি করেছে, যুক্তরাষ্ট্র থেকে দেশটির জলসীমায় প্রবেশের পর থেকে নৌযানটি থেকে টহলরত সেনাদের ওপর গুলি ছোড়া শুরু করেছে দুর্বৃত্তরা। পাল্টা জবাবে তাদের লক্ষ্য করে সামরিক বাহিনী গুলি ছুড়লে ঘটে এই হতাহতের ঘটনা। হামলাকারীরা সরকার বিরোধী এবং একসময় দেশটিতে ওয়ান্টেড ছিল বলে জানিয়েছে কিউবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্পিড বোটটিতে অ্যাসল্ট রাইফেল, হ্যান্ডগান, বিস্ফোরক ছিল বলেও অভিযোগ তাদের। মানবিক কারণ বিবেচনায় কিউবার কাছে ভেনেজুয়েলার তেল বিক্রি করতে দেবে যুক্তরাষ্ট্র, এমনটা জানিয়েছে মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট। এ লক্ষ্যে আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে তেল পুনর্বিক্রির অনুমোদন দেবে ওয়াশিংটন, যা কিউবার তীব্র জ্বালানি সংকট কমাতে সাহায্য করতে পারে। গেল মাসে যুক্তরাষ্ট্রের হাতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হওয়ার পর থেকে বন্ধ হয়ে যায় কিউবায় দেশটির জ্বালানি সরবরাহ। এতে করে ব্যাপক সমস্যায় পড়ে কমিউনিস্ট শাসিত কিউবা। 25 বছরেরও বেশি সময় ধরে দেশটির প্রধান জ্বালানি সরবরাহকারী ছিল ভেনেজুয়েলা। জেন জি আন্দোলনে র‍্যাপ গানের মাধ্যমে তুলোধুনো করেছেন সরকারকে। মসনদের লড়াইয়ে এবার নিজেই রয়েছেন সবচেয়ে এগিয়ে। নেপালের আসন্ন সাধারণ নির্বাচনে জনমত জরিপে শীর্ষে জনপ্রিয় র্যাপার বলেন্দ্র শাহ। তারুণ্যের নেতৃত্বে বিশ্বাসী বলেন্দ্রর সামাজিক যোগাযোগ মাধ্যমে রয়েছে 35 লাখেরও বেশি ফলোয়ার। টেলিভিশন উপস্থাপক র্যাপার থেকে কাঠমান্ডুর মেয়র হওয়ার পর এ দফায় প্রধানমন্ত্রী নির্বাচিত হলে নেপালের রাজনীতিতে ইতিহাস সৃষ্টি করবেন বলেন্দ্র শাহ। প্রশাসনের দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলতে তুলতে এ দফায় নিজেই সবার আগে হাঁটছেন মসনদের পথে। তরুণদের ব্যাপক জনপ্রিয়তা কাজে লাগিয়ে রাজনীতির মাঠে নেমে এবার প্রধানমন্ত্রী হওয়ার লড়াইয়ে সবচেয়ে এগিয়ে নেপালের জনপ্রিয় টিভি উপস্থাপক ও র্যাপার বলেন্দ্র শাহ। গেল বছর নেপালের জেনজি আন্দোলনের মধ্য দিয়েই সড়ক প্রতিবাদী কণ্ঠের র্যাপার বলেন্দ্র শাহ। কালো চশমা আর কাঁচাপাকা দাড়ির সিগনেচার লুক নিয়ে এরই মাঝে হয়ে উঠেছেন নেপালের তরুণদের আইকন। দুর্নীতির বিরুদ্ধে বরাবরই সরব থাকা বলেন্দ্র সবাইকে চমকে দিয়ে বড় কোনো দলের সমর্থন ছাড়াই 2022 সালে নির্বাচিত হন কাঠমান্ডুর মেয়র হিসেবে। রাজধানীর কাঠামোগত উন্নয়নের পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনা আর স্বাস্থ্যসেবার মতো নাগরিক সুবিধা নিশ্চিতে তার সাহসী উদ্যোগ কুড়িয়েছে ব্যাপক প্রশংসা। জেনজি আন্দোলনের মধ্য দিয়ে সরকার পতনের পর প্রথমবারের মতো আগামী 5ই মার্চ অনুষ্ঠিত হবে নেপালের সাধারণ নির্বাচন। প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে জনমত জরিপে সবচেয়ে এগিয়ে 35 বছর বয়সী বলেন্দ্র শাহ। তিনি মনে করেন দেশের শাসনভার থাকা উচিত তরুণ প্রজন্মের কাছে। মূলধারার গণমাধ্যম এড়িয়ে চললেও সোশ্যাল মিডিয়ায় বেশ সরব উপস্থিতি এই র্যাপস্টার রাজনীতিবিদের। রয়েছে 35 লাখেরও বেশি ফ্যান ফলোয়ার। নিয়মিত পোস্টে যোগাযোগ রাখেন তরুণদের সাথে। আন্দোলনকে উৎসর্গ করে তার লেখা সবচেয়ে জনপ্রিয় গান বলিদান ইউটিউবে এরই মাঝে ছড়িয়েছে 1,20,00,000-এরও বেশি মানুষের কাছে। প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী নির্বাচিত হলে মাথাপিছু আয় দ্বিগুণ করার পাশাপাশি কমপক্ষে 12 লাখ কর্মসংস্থান সৃষ্টি করবেন তিনি। তাছাড়াও শক্তিশালী দুই প্রতিবেশী ভারত ও চীনের সাথে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার ইঙ্গিত দিয়েছেন বলেন্দ্র শাহ।
নেপালের সাধারণ নির্বাচনে এবার কমিউনিস্ট পার্টি অফ নেপাল, নেপালি কংগ্রেসের মতো রাজনৈতিক দলের পাশাপাশি লড়বে র্যাপার বলেন্দ্র এর নবাগত দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি। ক্ষমতায় এলে নেপালের রাজনৈতিক ইতিহাসে এক নতুন মাইলফলক সৃষ্টি করবেন জনপ্রিয় সাবেক মেয়র, র্যাপার ও প্রভাবশালী রাজনীতিবিদ বলেন্দ্র শাহ। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। সড়কের ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে থাকা গাড়িকে হঠাৎ করে গ্রাস করল সিঙ্ক হোল। মুহূর্তটি ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে। এই ঘটনা মার্কিন অঙ্গরাজ্য নেব্রাস্কার। মঙ্গলবারের ভিডিওটিতে দেখা যায় রাস্তায় ট্রাফিক সিগন্যাল মেনে দাঁড়িয়ে পড়ে কয়েকটি গাড়ি। এর কিছুক্ষণ পরই যানবাহনগুলোর নিচের মাটি ধসে গিয়ে গর্তের সৃষ্টি হয়, যাতে দুইটি গাড়ি পড়ে যায়। অবশ্য সেই মুহূর্তেই যানবাহন দুটি থেকে বেরিয়ে আসেন চালক সহ যাত্রীরা। আহত হননি কেউই। সিঙ্কহোলটির আকার বৃদ্ধি পাওয়ার শঙ্কা থেকে আগামী কয়েকদিনের জন্য বন্ধ রাখা হয়েছে সড়কটি। মূলত মাটির ভেতরে জমে থাকা বৃষ্টির পানি কিংবা খনিজ পদার্থ বিপুল পরিমাণে উত্তোলনের ফলে ভূগর্ভের কিছু অংশ ফাঁপা হয়ে পড়ে। সেখানেই মাটির চাপে ভূমিধস হয়ে বড় ধরনের গর্ত কিংবা সিঙ্কহোল তৈরি হয়। স্নোবল ফাইট বা বরফ লড়াইকে কেন্দ্র করে নিউ ইয়র্কের মেয়র কর্তৃপক্ষের সাথে পুলিশ প্রশাসনের সম্পর্ক উত্তপ্ত হয়ে উঠেছে। সম্প্রতি ওয়াশিংটন পার্কে স্নোবল ফাইট চলাকালে পুলিশের সদস্যদের দিকেও বরফ ছুঁড়ে মারেন অংশগ্রহণকারীরা। এতে আহত হন পুলিশের একাধিক সদস্য। একে হামলা হিসেবে আখ্যা দেয় এনওয়াইপিডি। যদিও এই ঘটনাকে নিছকই বিনোদন আখ্যা দেন মামদানি। স্নোবল ফাইট নিষিদ্ধে কোনো ব্যবস্থা নেবেন না বলেও জানান তিনি। ওয়াশিংটন পার্কে চলছিল স্নোবল ফাইট বা তুষার লড়াই। সেখানে প্রবেশ করা পুলিশের দুই সদস্যের দিকে হঠাৎই বরফের বল ছুটতে থাকে অংশগ্রহণকারীরা। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় স্নোবল ছুঁড়ে মারায় মুখে আঘাত পান পুলিশের সদস্যরা। এক পর্যায়ে যারা স্নোবল ছুটছিলেন তাদের দিকে তেড়ে যায় পুলিশ, মাটিতে ফেলে দেওয়া হয় কয়েকজনকে। এই ঘটনায় চলছে তোলপাড়। গেল 23 ফেব্রুয়ারি কন্টেন্ট নির্মাতাদের উদ্যোগে স্নোবল ফাইটের আয়োজন করা হয়। বরফ লড়াইয়ে পুলিশের সদস্যদের উপর স্নোবল ছোঁড়ার ঘটনাকে হামলা হিসেবে আখ্যা দিয়েছে এনওয়াইপিডি। এই ঘটনায় 4 সন্দেহভাজনের ছবিও প্রকাশ করা হয়। যদিও মেয়র জোহরান মামদানি একে নিছকই বিনোদন হিসেবে আখ্যা দিয়েছেন। স্নোবল ফাইট নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলেও জানান তিনি। বরফ লড়াইকে আমি কখনোই নিষিদ্ধ করব না। নিউ ইয়র্কের বাসিন্দাদের সাথে আমি আমার চিন্তা ভাগ করে নিয়েছি। এই তুষার ঝড় মোকাবেলায় সিটি কর্মীরা যে সাড়া দিয়েছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ। এর মধ্যে পুলিশের সদস্যরাও রয়েছেন। স্নোবল নিছকই একটি খেলা, সেদিন তা নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। বিষয়টিকে এভাবেই বিবেচনা করা উচিত। স্বভাবতই মামদানির এমন মন্তব্যের পর ক্ষুব্ধ নিউ ইয়র্ক পুলিশ। এর আগেও পুলিশ বিভাগ নিয়ে সমালোচনা করেন মামদানি। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। গেল 1 বছরে কর্মরত অবস্থায় প্রাণ হারিয়েছে রেকর্ড 129 গণমাধ্যম কর্মী, যাদের 2/3 মৃত্যুর জন্যই দায়ী ইসরায়েল। নিউ ইয়র্ক ভিত্তিক সংস্থা কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টসের বার্ষিক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। এর মাঝে 47 জনের মৃত্যুকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে আখ্যা দিয়েছে সংস্থাটি, যার অন্তত 81% জন্যই দায়ী করা হচ্ছে ইসরায়েলকে। জানা গেছে টানা 2য় বছরের মতো সাংবাদিক হত্যার রেকর্ড ছাড়িয়েছে ইসরায়েল। গাজার ফিলিস্তিনিদের চরম দুর্দশা বিশ্বের কাছে তুলে ধরতে গিয়ে নিহত হয়েছে অন্তত 117 গণমাধ্যম কর্মী। যদিও প্রতিবেদনটির বিষয়ে পাল্টা কোনো মন্তব্য করেনি ইসরায়েল। গাজা ও ইয়েমেন ছাড়াও সাংবাদিকদের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় রয়েছে সুদান, মেক্সিকো, ইউক্রেন ও ফিলিপাইন। ট্রুথ সোশ্যালে ইলহান ওমর, রবার্ট ডি নেরো সহ আর বেশ কয়েকজন অভিনেতা ও মানবাধিকার কর্মীদের তুলোধুনো করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া দীর্ঘ এ পোস্টে ইলহান ডি নেরোর পাশাপাশি রাশিদা তালিব, অভিনেত্রী রশি ও ডনেলকে মেধাশূন্য ও নির্বোধ বলে কটূক্তি করেন মার্কিন প্রেসিডেন্ট। জানান, স্টেট অফ দ্য ইউনিয়নের মতো মর্যাদাপূর্ণ একটি অনুষ্ঠানের মাঝখানে চিৎকার করে প্রতিবাদ জানানো তাদের নির্বুদ্ধিতার প্রমাণ। অবিলম্বে তারা সেখান থেকে এসেছে, সে দেশে তাদের ফেরত পাঠানো উচিত বলে মনে করেন তিনি। ইলহান ও রাশিদাকে দুর্নীতিগ্রস্ত ও যুক্তরাষ্ট্রের জন্য ক্ষতিকর বলেও মন্তব্য করেন তিনি। মেধাশূন্য অভিনেতা বলে সমালোচনা করেন রবার্ট ডি নেরো ও রসি ও ডনেলেরও। বিয়ের আসরে মঞ্চে দাঁড়ানো কনেকে গুলি করল তার প্রাক্তন প্রেমিক। ভারতের বিহার রাজ্যে হয়েছে এই ঘটনা।
গুলিবিদ্ধ হওয়ার পর আশঙ্কাজনক অবস্থায় রয়েছে 18 বছর বয়সী আরতি কুমার। জানা গেছে দীনবন্ধু নামের তরুণের সাথে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল তার, তবে তাকে বাদ দিয়ে আরেকজনকে বেছে নেওয়ায় প্রেমিকার বিয়ের আসরে উপস্থিত হন প্রেমিক দীনবন্ধু। মঞ্চের সামনে আরতির খুব কাছাকাছি যেয়ে লুকোনো পিস্তল বের করে আচমকা গুলি করে বসে তাকে। সাথে সাথেই লুটিয়ে পড়ে আরতি। হুলস্থুল শুরু হলে পালিয়ে যায় দীনবন্ধু। জিজ্ঞাসাবাদের জন্য তার বাবা মাকে আটক করেছে পুলিশ। দর্শক, এই ছিল যমুনা আইডেস্কের এখনকার আয়োজনে। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।